খুবই স্মলেস্ট এ মানে মাইক্রোস্কোপিক মেকানিজম। ফিল্ট্রেশন মানে নর্মাল ফিল্টার হওয়া। আলট্রা ফিল্ট্রেশন এটা কোথায় হয়, মেকানিজমটা কাজ করে আমাদের কিডনির নেফ্রনে। কিডনির নেফ্রনের ঠিক কোন জায়গায়? নেফ্রনের ক্ষেত্রে আমরা জানি, নেফ্রনের ক্ষেত্রে আমরা স্ট্রাকচারের ক্ষেত্রে জানি এগুলোকে বলা হয় আর্টেরিওল। একটা আর্টেরিওল দিয়ে ব্লাড ঢোকে আর একটা আর্টেরিওল দিয়ে ব্লাড বেরিয়ে যায়। যে এখানে এটাকে কিন্তু আর্টারি বলছি না, আর্টেরিওল বলছি। আর্টেরিওল কি? আর্টারিটা, ধরলাম এটা একটা আর্টারি, এই যখন অনেকগুলো পার্টে ভাগ হয়ে যায় দিয়ে আরো ন্যারো স্ট্রাকচার তৈরি করে, তখন এই ন্যারো স্ট্রাকচারগুলোকে আর আর্টারি না বলে এদের বলা হয় আর্টেরিওল। আর্টেরিওল, এটাকে বলা হয় আর্টারি। তাহলে আর্টেরিওল হচ্ছে আর্টারিরও ন্যারো পার্ট। ওর আরো ব্রাঞ্চিং আর ন্যারো পার্ট, ওখান থেকে তৈরি হওয়া ওর ব্রাঞ্চিং একটা সেগমেন্ট, আর এটা হচ্ছে ন্যারো সেগমেন্ট। ভেনের ক্ষেত্রে কি হয়? লার্জ পার্টটাকে বলা হয় ভেন, এটাকে বলা হয় ভেনিউল। আর আর্টারি ক্ষেত্রে এটা আর্টারি, এটাকে বলা হয় আর্টেরিওল। ওকে, যাই হোক, তাহলে এটা হচ্ছে অন টাইপ অফ আর্টেরিওল। এটা কিডনির মধ্যে যে আর্টারি ঢোকে সেই আর্টারিটাকে আমরা কি বলি? রিনাল আর্টারি। এটা রিনাল আর্টারি একটা পার্ট, এটা হচ্ছে আর্টেরিওল। আর্টেরিওলের মধ্যে, যে আর্টেরিওলের মধ্যে দিয়ে ব্লাডটা গ্লোমেরুলাসের মধ্যে ঢোকে সেই আর্টেরিওলটাকে আমরা বলি অ্যাফারেন্ট আর্টেরিওল। অ্যাফারেন্ট আর্টেরিওল। আর যেটা দিয়ে বেরিয়ে যায় তাকে আমরা বলি ইফারেন্ট আর্টেরিওল। হলো? এই দুটো আর্টারির মাঝে যে ক্যাপিলারি তৈরি হয়, এই ক্যাপিলারিটাকে আমরা বলি, এই ক্যাপিলারিটাকে আমরা বলি গ্লোমেরুলাস। তোরা জানিস এটা, তাই তো? এই গ্লোমেরুলাসের মধ্যে দিয়ে যখন ব্লাড ফ্লো হয়, প্লাজমার কিছু পার্ট বায়োমান ক্যাপসুলের লুমেনে চলে আসে। তাহলে প্লাজমার কিছু পার্ট বায়োমান ক্যাপসুলের লুমেনে চলে আসার যে ঘটনা, সেই ঘটনা বা ইভেন্টটাকে আমরা বলি আল্ট্রা ফিল্ট্রেশন। আল্ট্রা ফিল্ট্রেশন অন টাইপ অফ মাইক্রোস্কোপিক ট্রান্সফারিং মেকানিজম। কার ট্রান্সফারিং? আমার প্লাজমার কিছু পার্ট, পার্ট অফ প্লাজমা কি হয় এখানে ট্রান্সফার হয়। কোথায়? বায়োম্যান ক্যাপসুলে। কি ক্রস করে আসে? এদিকের কি মেমব্রেনটা? গ্লোমেরুলাসের ক্যাপিলারি মেমব্রেন, যাকে বলা হয় ফেনিস্টেট ক্যাপিলারি। আর এটা কোন লেয়ার? ভিসেরাল না প্যারাইটাল? এটা ভিসেরাল লেয়ার বায়োম্যান ক্যাপসুল। বায়োম্যান ক্যাপসুলের ভিসেরাল লেয়ারের পোডোসাইট লেয়ার। পোডোসাইটের মাঝে গ্যাপটাকে কি বলি? স্লিট পোর। আর এখানকার পোরটাকে এখানে পোর থাকে, এই পোরটাকে আমরা কি বলি? ফেনিস্টেটেড পোর। আর এর মধ্যে যে পোর থাকে সেই পোরটাকে আমরা কি বলি? এই পোরটাকে আমরা বলি স্লিট পোর। তাহলে ফেনিস্টেটেড পোর, স্লিট পোর এরা কম্বাইন্ড হয়ে যে ফিল্ট্রেশন মেমব্রেন তৈরি করে, সেই মেমব্রেনটাকে আমরা বলি যে ফিল্ট্রেশন, আল্ট্রা ফিল্ট্রেশন মেমব্রেন। খেয়াল কর, আল্ট্রা ফিল্ট্রেশন মেমব্রেন যদি আমি কল্পনা করি, আমাকে দেখতে হবে, ভাব যে দুখানা নেট আছে। ধরলাম এটা একটা নেট, এটা একটা নেট। খেয়াল কর, এই নেটটা হচ্ছে বায়োম্যান ক্যাপসুলের নেট, ভিসেরাল লেয়ার। তার উপরে আরেকটা নেট আছে, উপরে খেয়াল কর, এর উপরে আরেকটা, মানে ডাবল জালি যাকে বলা হয়, এর উপরে আরেকটা নেট আছে, আরেকটা নেট আছে, আরেকটা নেট আছে। যে নেটটা আছে সেই নেটটা খেয়াল কর, সেটা হচ্ছে আমার গ্লোমেরুলাসের এন্ডোথেলিয়াল মেমব্রেন নেট। এইভাবে দুখানা নেটের মতো কাজ করে এই দুখানা লেয়ার। এই দুখানা লেয়ারকে একসঙ্গে যে স্ট্রাকচার বলা হয় তাকে আমরা বলি আল্ট্রা ফিল্ট্রেশন মেমব্রেন। যে যেটা ফর্ম করে, উপরের লেয়ারটা কি বলেছি? ফেনিস্টেটেড এন্ডোথেলিয়াল লেয়ার, নিচের লেয়ারটা হচ্ছে বায়োম্যান ক্যাপসুলের ভিসেরাল লেয়ার। এরা কম্বাইন্ড হয়ে আল্ট্রা ফিল্ট্রেশন মেমব্রেন তৈরি করে। এই আল্ট্রা ফিল্ট্রেশন মেমব্রেনের মধ্যে দিয়ে কি হয়?
প্লাজমার পার্টটা এখানে ট্রান্সফার হয়। এবার বলছি নর্মালি যদি আলট্রা ফিল্ট্রেশন এই মেমব্রেনটাকে আমি কোনোভাবে আর্টিফিশিয়ালি এই মেমব্রেনটাকে আমি সেপারেট করে নিই, সাপোজ ধরলাম এই মেমব্রেনটাকে আমি কোনোভাবে এটাকে সেপারেট করে নিলাম, সেপারেট করে যদি এখানে রাখা হয় এবং এর মধ্যে যদি প্লাজমা পাস করানো হয়, তাহলে এই মেমব্রেন বা এই ফিল্ট্রেশন মেমব্রেন ক্রস করে যে এখানে যে ফ্লুইডটা আছে এর নাম কি? ফিল্ট্রেটেড ফ্লুইড। ফিল্ট্রেটেড ফ্লুইডের প্রোডাকশন রেটটা খুবই কম হয়, খুবই কম হয়, নেগলিজেবল। তাহলে আমরা বলতে পারি ফিল্ট্রেশন মেমব্রেনের ক্ষেত্রে বা ফিল্ট্রেশন মেকানিজমের ক্ষেত্রে ফিল্ট্রেশন মেমব্রেনই মেন কাজ করে না, এছাড়াও আরো কিছু ফ্যাক্টর কাজ করে ফিল্ট্রেশনে, যারা এই ফিল্ট্রেশন করতে হেল্প করে। আরো কিছু ফ্যাক্টর এখানে কাজ করে। বক্তব্য হচ্ছে আরো কি ফ্যাক্টর গুলো কি কি? পয়েন্টটা বোঝাতে পেরেছি? এবার একটা কথা বলি, আমি এখানে বললাম আর্টেরিওল, অ্যাফারেন্ট আর্টেরিওল, তার ক্যারেক্টার কি বললাম? তার মধ্যে দিয়ে ব্লাডটা আমার গ্লোমেরুলাসে এন্টার করে। এন্টারিং আর্টারি হচ্ছে অ্যাফারেন্ট আর্টেরিওল। আর যেটা দিয়ে এক্সিট করে তাকে আমরা বলি ইফারেন্ট আর্টেরিওল। কোথা থেকে এক্সিট করে? গ্লোমেরুলাস থেকে এক্সিট করে। তো গ্লোমেরুলাসের মধ্যে এন্টারিং আর্টারি হচ্ছে আমার অ্যাফারেন্ট আর্টেরিওল, এক্সিস্টিং আর্টারিটা হচ্ছে আমার এক্সিটিং যে আর্টারি সেটা হচ্ছে আমার ইফারেন্ট আর্টেরিওল। বুঝতে পারলাম? ২ নম্বর কথা হচ্ছে অ্যাফারেন্ট আর্টেরিওলের যে ডায়ামিটার এটা নরমালি ১০০ হয়, ১০০ আংস্ট্রম। এটা নরমালি ডায়ামিটার সাপোজ ধরলাম ১০০ আংস্ট্রম। ইফারেন্টের ক্ষেত্রে এটা হয় 50 আংস্ট্রম, মানে বলতে চাইছে হাফ হয়। অ্যাফারেন্ট আর্টেরিওলের যে ডায়ামিটার হয়, ইফারেন্ট আর্টেরিওলের ডায়ামিটার তার থেকে সবসময় হাফ হয়। ওকে, তাহলে খেয়াল কর একটা জিনিস ভালো করে কল্পনা করার চেষ্টা কর, পার সেকেন্ডে এটা দিয়ে যে ধরলাম পার সেকেন্ডে এটা দিয়ে ১০০ ml ব্লাড ঢুকছে, ভালো করে বোঝার চেষ্টা কর। পার সেকেন্ডে অ্যাফারেন্ট আর্টারি দিয়ে ১০০ ml ব্লাড ঢুকছে পার সেকেন্ড। এটা কিন্তু আমি বোঝানোর জন্য বলছি, এটা কোনো ডেটা নয়। পার সেকেন্ডে যদি ১০০ ml ব্লাড ঢুকে, সেই ব্লাডটা এর মধ্যে দিয়ে গিয়ে এখানে গিয়ে যখন ইফারেন্ট আর্টারি দিয়ে যাবে, পার সেকেন্ডে ইফারেন্ট আর্টারি দিয়ে কি ১০০ ml ব্লাড বেরোতে পারবে? কেন ডায়ামিটার সমান নয় দুটো। এখানে যদি পার সেকেন্ডে ১০০ ml ব্লাড ঢোকে, এটা দিয়ে কোনোদিনই পার সেকেন্ডে ১০০ ml ব্লাড বেরোবে না, কারণ ডায়ামিটার ছোট। তাহলে স্ট্রাকচারালি ডিফারেন্সের জন্য কি হয়, এখান দিয়ে যে ব্লাডটা বেরোবে সেই ব্লাডটা কম বেরোবে। সাপোজ ধরলাম ওখানে যে ব্লাডটা বেরোলো সেই ব্লাডটা সাপোজ ধরলাম 60 ml পার সেকেন্ড। একটু বোঝার চেষ্টা কর, এখান দিয়ে ব্লাডটা আসছে ১০০ ml ব্লাড আসছে, ১০০ ml ব্লাড আসছে, ১০০ ml ব্লাড আসার পর এখান থেকে 60 ml ব্লাড গুলো বেরিয়ে বাকি 40 ml কি করবে? বাকি 40 ml এখানে গিয়ে ধাক্কা খাবে, এর ওয়ালে ধাক্কা খাবে, এখানে যেখানে বাধাপ্রাপ্ত হবে, ধাক্কা খেয়ে ধাক্কা খেয়ে এভাবে ঘুরিয়ে ব্যাক ফ্লো হবে। এভাবে ধাক্কা খেয়ে একটা ফোর্স ক্রিয়েট করবে নিচের দিকে। সেই ফোর্সটা কোন দিকে কাজ করবে? ফোর্সটা কাজ করবে গ্লোমেরুলাস থেকে বায়োমান ক্যাপসুলের লুমেনের দিকে। এই যে ফোর্সটা, এই ফোর্সটাকে আমরা বলি গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেসার। এটাকে বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেসার। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেসার তৈরি হওয়ার মেন কারণ কি? ডায়ামিটারের ডিফারেন্স। কার? অ্যাফারেন্ট আর রিফারেন্ট আর্টারিয়াল। অ্যাফারেন্ট আর রিফারেন্ট আর্টারিয়ালের ডায়ামিটার বেশ পার্থক্য হওয়ার জন্যই কি হয়, আমার গ্লোমেরুলাসের মধ্যে একটা প্রেসার তৈরি হয়। যে প্রেসার, কি প্রেসার? একটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার। যে প্রেসার কি করবে, সব সময় কোন দিক থেকে কোন দিকে কাজ করে? গ্লোমেরুলাস থেকে বায়োমান ক্যাপসুল দিয়ে কাজ করে। যেহেতু এখানে পোর কাজ করছে আর যেহেতু প্রেসারটা এদিকে কাজ করছে, তাহলে কি হবে? এই প্রেসারের জন্য আমার
প্লাজমার কিছু পার্টকে ফোর্সফুলি এরা চেষ্টা করবে তোমরা চলে যাও বায়োমান ক্যাপসুলার লুমেনে। তাহলে এই প্রেসার কাজ করার জন্য প্লাজমার কিছু পার্ট বায়োমান ক্যাপসুলে চলে আসে। এই প্রেসারটাকে আমরা বলি গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেসার। একে বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেসার, জিএফপি। এর নর্মাল ভ্যালু হয় আমরা ধরি 70 মিলিমিটার অফ এইচজি। 70 না 60 হয়, এটা অ্যাপ্রক্স করে অবশ্য। 60 মিলিমিটার অফ এইচজি, এটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেসার নর্মালি। কোন সলিউশনের অসমোটিক প্রেসার, কোন সলিউশনের অসমোটিক প্রেসার ওপি ডাইরেক্টলি প্রপোর্শনাল অফ সলিউট কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন অফ সলিউট, সলিউট সলিড কনসেন্ট্রেশন। তাহলে কোন সলিউশনে যদি অসমোটিক প্রেসারকে আমাকে দেখতে হয়, সে অসমোটিক প্রেসার ওই সলিউশনে থাকা সলিউটের কনসেন্ট্রেশনের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। যদি সলিউটের কনসেন্ট্রেশন বাড়ে, ওই সলিউশনে অসমোটিক প্রেসার তত বাড়বে। আমার গ্লোমেরুলাসের মধ্যে দিয়ে ব্লাড যাচ্ছে, তাই তো, ব্লাড ফ্লো হচ্ছে। ব্লাডের মধ্যে প্লাজমা আর কি থাকে, ব্লাড সেল থাকে। ব্লাডের মধ্যে প্লাজমার মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন এলিমেন্ট যেমন থাকে, তার সঙ্গে অসংখ্য প্লাজমা, অসংখ্য ব্লাডের সেল থাকে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, ইটিসি। আর এই যে ফিল্ট্রেটেড ফ্লুইড, বায়োমান ক্যাপসুলের ফিল্ট্রেটেড ফ্লুইড, এই ফিল্ট্রেটেড ফ্লুইডের মধ্যে কি থাকে, এখানে এখানে তো কোনো সেল থাকে না, প্লাজমার সামান্য পার্টটা বেরিয়ে আসে। তাহলে তোরা বল, এই বায়োমান ক্যাপসুলের ফ্লুইডের মধ্যে কনসেন্ট্রেশন বেশি হবে না এখানকার প্লাজমার কনসেন্ট্রেশন বেশি হবে? প্লাজমার কনসেন্ট্রেশন বেশি হবে। তাহলে ওয়াটারকে ধরে রাখার পাওয়ারটা প্লাজমার হবে বেশি না এর হবে বেশি? প্লাজমার হবে বেশি। তাহলে ব্লাডের প্লাজমার মধ্যে বা ক্যাপিলারির মধ্যে ব্লাডের একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন থাকার জন্য প্লাজমা সবসময় ব্লাডের জলটাকে ধরে রাখার চেষ্টা করে, জল বা অন্য মেটেরিয়ালকে এই ক্যাপিলারিটা বাইরে বেরোতে দেয় না। সবসময় ক্যাপিলারি নিজের দিকে এইভাবে ধরে রাখে যাতে বাইরের দিকে না বেরোয়। তাহলে এই যে প্রেসারটা, এই প্রেসারটাকে আমরা বলি অসমোটিক প্রেসার। তাহলে ক্যাপিলারির মধ্যে একটা প্রেসার কাজ করে যাকে বলে অসমোটিক প্রেসার, যার কাজ কি, যার কাজ হচ্ছে ক্যাপিলারির মধ্যে থাকা প্লাজমার পার্টকে ধরে রাখা। এ চায় না প্লাজমার পার্টটা এখান থেকে লিক হয়ে যাক। তাহলে ক্যাপিলারির মধ্যে প্লাজমার পার্টটা ধরে রাখতে যে প্রেসার কাজ করছে তাকে আমরা কি বলবো? ব্লাডের অসমোটিক প্রেসার। তাহলে ব্লাডের অসমোটিক প্রেসার হচ্ছে প্লাজমা বা ক্যাপিলারির মধ্যে থাকা এক ধরনের প্রেসার, যে প্রেসারটা কি করে, প্লাজমার পার্টটাকে ক্যাপিলারির মধ্যে ধরে রাখতে সাহায্য করে, তাই তো। আর এই অসমোটিক প্রেসার ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে হবে? বায়োমান ক্যাপসুল থেকে ক্যাপিলারির দিকে। আমার গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেসারের অভিমুখটা কোন দিকে হয়েছিল? ক্যাপসুল থেকে, এই গ্লোমেরুলাস থেকে ক্যাপসুলের দিকে, ঠিক অপোজিট হচ্ছে কি হচ্ছে না? তাহলে অসমোটিক প্রেসার যেটা, সে অসমোটিক প্রেসারের নর্মাল ভ্যালু হয় 30 মিলিমিটার অফ এইচজি। এর ডিরেকশন কোন দিকে? এর ডিরেকশন হচ্ছে সবসময় গ্লোমেরুলাস থেকে, এই বায়োমান ক্যাপসুল থেকে গ্লোমেরুলাসের দিকে। তাহলে এই প্রেসারটা খেয়াল করতো ফিল্ট্রেশন করতে বাধা দেবে না ফিল্ট্রেশন করতে হেল্প করবে? এটা ফিল্ট্রেটেড ফেসিলেটরি প্রেসার না ব্লকিং প্রেসার, এটাকে ব্লক করবে? ব্লক করবে। ব্লক করবে বা বা এটাকে প্রিভেন্ট করবে, এটা প্রিভেনশন প্রেসার বলতে পারি। তাহলে এই প্রেসারটা কিন্তু আমার ফিল্ট্রেশন করতে বাধা দেবে, কিন্তু গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেসারটা কি ছিল, ওটা ফিল্ট্রেশন করতে হেল্প করবে। এটা একটা কন্টেইনার, হ্যাঁ, এই কন্টেইনার মধ্যে আমি ধরলাম এর টোটাল ক্যাপাসিটি হচ্ছে 100।
কল্পনা করো কোনো একটা কন্টেনারের মধ্যে ফ্লুইড আছে, সেই কন্টেনারের ম্যাক্সিমাম ক্যাপাসিটি 100, এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি 100, এখানে 100 ml ওয়াটার আছে। এবার যদি এর মধ্যে এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি 100 আছে, এর মধ্যে যদি আমি আরো 10 ml ওয়াটার দিই, তাহলে কি হবে? যে 10 ml ওয়াটার দেব, সঙ্গে সঙ্গে বাকি 10 ml ওয়াটার এখান থেকে নিচে পড়ে যাবে, তাই তো? তাই তো রে। এবার বক্তব্য হচ্ছে, এই বাকি 10 ml কেন নিচে পড়বে, কেন? কারণ আগে থেকে যে ওয়াটারটা আছে, তারা কি করবে? এটাকে ঢুকতে বাধা দেবে। আগের যে কন্টেনারের মধ্যে আগের যে ফ্লুইড আছে, সে ফ্লুইড পার্টিকেল গুলো নিউ পার্টিকেল গুলোকে ঢুকতে বাধা দেবে কি দেবে না? তার মানে আগের থাকা ফ্লুইড গুলো একটা প্রেসার ক্রিয়েট করছে বাইরের দিকে, যার জন্য নিউ ফ্লুইডটা ঢুকতে পারছে না, তাই তো? বক্তব্য হচ্ছে, খেয়াল কর, এই যে আমার বায়োম্যান ক্যাপসুলের মধ্যে ফিল্ট্রেটেড ফ্লুইড ভর্তি আছে, তাহলে এর মধ্যে ফ্লুইড যত থাকবে, এখানকার ফ্লুইড আর নতুন করে ফ্লুইডকে ঢুকতে দেবে না। তাহলে এখানকার ফ্লুইড গুলো একটা প্রেসার ক্রিয়েট করবে কোন দিকে? বায়োম্যান ক্যাপসুল থেকে গ্লোমেরুলাসের দিকে, যাতে নতুন করে আর ফ্লুইড না ঢোকে। তাহলে এই প্রেসারের অভিমুখটা কোন দিকে হবে? আমার বায়োম্যান ক্যাপসুল থেকে আমার গ্লোমেরুলাসের দিকে। এই প্রেসারটাও আমার ফিল্ট্রেশনে হেল্প করবে না ফিল্ট্রেশনকে ইনহিবিট করবে? ফিল্ট্রেশনের এগেনস্টে কাজ করবে তো এটাও। এই প্রেসারটা কোথায় তো এই প্রেসারটা কোথায় তৈরি হচ্ছে? বায়োম্যান ক্যাপসুলের মধ্যে। কে তৈরি করছে? বায়োম্যান ক্যাপসুলের মধ্যে থাকা কন্টেইনিং ফ্লুইড। এর মধ্যে ফ্লুইডের কোয়ান্টিটি যত বাড়বে, এই প্রেসার তত বাড়বে। ফ্লুইডের কোয়ান্টিটি যত কমবে, এই প্রেসার তত কমবে। নর্মালি এই প্রেসারের নর্মাল ভ্যালু কত? এই প্রেসারের যে নর্মাল ভ্যালুটা হয়, সেটাকে আমরা ধরি নর্মালি 18। এই প্রেসারটাকে আমরা নর্মালি ধরি, যাকে আমরা বলি বায়োম্যান ক্যাপসুলার প্রেসার। এটাকে বলা হয় বায়োম্যান ক্যাপসুলার প্রেসার, সিপি। এটাকে ধরা হয় 18 মিলিমিটার অফ এইচজি নর্মাল ভ্যালু। তাহলে আল্ট্রা ফিল্ট্রেশনের ক্ষেত্রে আল্ট্রা ফিল্ট্রেশন মেমব্রেনের ওপরে তিনখানা প্রেসার সিকুয়েন্সিয়ালি কাজ করে এবং সাইমালটেনিয়াসলি কাজ করে একই সঙ্গে। একটা প্রেসার হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেসার, যে ফিল্ট্রেশন করতে হেল্প করে, আর ফিল্ট্রেশনের বাধা দেয় দুটো নেগেটিভ প্রেসার। একটা হচ্ছে অসমোটিক প্রেসার, যে প্লাজমার কিছু পার্টকে ক্যাপিলারি থেকে রিমুভ করতে বা এক্সিট করতে বাধা দেয়। আরেকটা হচ্ছে ক্যাপসুলার প্রেসার, যে আর নতুন করে প্লাজমা থেকে রিলিজ হওয়া মেটেরিয়ালকে বায়োম্যান ক্যাপসুলে ঢুকতে বাধা দেয়। এই দুটো হচ্ছে নেগেটিভ প্রেসার, এটা পজিটিভ প্রেসার। তাহলে আমরা যদি বলি যে, তাহলে ফিল্ট্রেশনে হেল্প করছে এই প্রেসারটা কোনটুকু প্রেসার, কতটুকু প্রেসার, সেটা করতে গেলে এই দুটো যোগ করে এখানে বিয়োগ করতে হবে। আমি তো এটা বলতে পারি না যে টোটাল গ্লোমেরুলার ফিল্ট্রেশনে যে 60 প্রেসার, এই 60 প্রেসারই ফিল্ট্রেশনে হেল্প করছে, এটা আমি কোনোদিন বলতে পারি না। কেন? এটাকে তো বাকি নেগেটিভ গুলো নিউট্রালাইজ করে দিচ্ছে। তাহলে নিউট্রালাইজ করে দেওয়ার পর যেটুকু প্রেসার বাকি থাকবে, সেই প্রেসারটাই অ্যাকচুয়ালি বলবো, ওই বাকি প্রেসারটাই একমাত্র, ওই রিমেনিং প্রেসারটাই ফিল্ট্রেশনে হেল্প করবে। তাহলে ফিল্ট্রেশনে যে প্রেসারটুকু হেল্প করবে, সেই প্রেসারটাকে আমরা বলবো এফেক্টিং ফিল্ট্রেশন প্রেসার। যে এফেক্ট অ্যাকচুয়ালি কাজটা করে, তাকে আমরা বলবো এফেক্টিং ফিল্ট্রেশন প্রেসার। তাহলে এফপি, এফেক্টিং ফিল্ট্রেশন প্রেসার ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু যে হিসাবটা হবে, সেই হিসাবটা আমার এইভাবে বেরোবে, জিএফপি গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেসার মাইনাস অস্ফটিক প্রেসার প্লাস সিপি। দেখ তো হিসাবটা বুঝতে পারলে কি?
নর্মাল ভ্যালু কত? 60 মাইনাস 30 প্লাস 18, 60 মাইনাস 48, 12 মিলিমিটার অফ এইচজি। নর্মাল এফেক্টিং ফিল্ট্রেশন প্রেসারের নর্মাল ভ্যালু হচ্ছে 12 মিলিমিটার অফ এইচজি, যেটা 10 থেকে 12 ভ্যারি করে। আমরা ধরি নর্মাল ভ্যালুটা হয়, এটা নর্মাল ভ্যালুটা হয় নর্মালি আমরা বলি কি হয় 10 থেকে 12 মিলিমিটার অফ এইচজি অ্যাপ্রক্স। তাহলে এই ইফেক্টিং ফিল্ট্রেশন প্রেসারের জন্যই কি হয়, ফিল্ট্রেটেড ফ্লুইডটা তৈরি হয় কোথায়? বায়োম্যান ক্যাপসুলে। আমাদের নর্মাল যে ফিল্ট্রেশন প্রেসারের জন্য নর্মাল যে ফিল্ট্রেশন রেটটা হয়, সেই নর্মাল ফিল্ট্রেশন রেটটা হয় 125 ml পার মিনিট। এটা নর্মাল ভ্যালু। তাহলে আমাদের বলি নর্মাল ফিল্ট্রেশন ফ্লুইড তৈরি হওয়ার নর্মাল ভ্যালু কত? 125 ml পার মিনিট। আর নর্মাল এফেক্টিং ফিল্ট্রেশন প্রেসার কত? 10 থেকে 12 মিলিমিটার অফ এইচজি। আর এগুলো হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেসার, অস্মোটিক প্রেসার, ক্যাপসুলার প্রেসার, এগুলো। আর এটা হচ্ছে পুরো এফেক্টিং ফিল্ট্রেশন প্রেসারের হিসাব। এখানে একটা জিনিস আরেকটা বলা হয়, সেটা হচ্ছে ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট। একটাকে বলা হয় ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট, কেএফ ভ্যালু। কেএফ ভ্যালু বলা হয় একক প্রেসারে কত অ্যামাউন্ট ফিল্ট্রেশন ফ্লুইড তৈরি হয় তাকেই বলা হয় কোএফিসিয়েন্ট। তাহলে আমার কি করতে হবে, পার মিনিটে কতটা ফিল্ট্রেটেড ফ্লুইড তৈরি হবে তার ভ্যালু, ফিল্ট্রেটেড ফ্লুইড প্রোডাকশন পার মিনিট, যার নর্মাল ভ্যালু কত 125, আর এফেক্টিং ফিল্ট্রেশন প্রেসার কত, আমি এটাকে আমার হিসাবে সুবিধাতে 10 ধরলাম। 10 হলে এর হিসাবে কি বেরোবে 12.5। এই 12.5 যে মানটা বেরোচ্ছে, এই মানটাই হচ্ছে আমার ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট, যার ইউনিট কি হবে এমএল পার মিনিট পার কি এটা 1 মিলিমিটার অফ এইচজি। মানে একক প্রেসারে পার মিনিটে যে অ্যামাউন্ট ফিল্ট্রেশন ফ্লুইড তৈরি হবে তাকে আমরা বলি ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট। এটাকে বলে কোএফিসিয়েন্ট। নর্মাল ফিল্ট্রেটেড ফ্লুইড যদি 125 হয়, এটা হচ্ছে পার মিনিটে, পার এমএল তৈরি হচ্ছে পার মিনিটে 125। পার মিনিটে যদি 125 হয়, তাহলে 1 ঘন্টায় কত হবে রে? তাহলে 1 ঘন্টায় করতে গেলে আমাকে হিসাব করতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 ঘন্টায় মানে এত হবে। এবার যদি পার ডে করি, তাহলে কি করতে হবে, 24 ঘন্টায় একদিন, এটাকে 24 দিয়ে গুণ করতে হবে। এবার হিসাবটা দেখো, যা বেরোবে সেই মানটা কি হবে, সে মানটা হবে পার ডে কতটা ফিল্ট্রেটেড ফ্লুইড তৈরি হচ্ছে। হিসাব করে দেখো তো কত হচ্ছে। এটা এমএল ছিল, তার মানে দেখো এরকম আসবে এমএল পার ডে। এটাকে আমরা বলতে পারি 180 লিটার পার ডে। এটা গেল আল্ট্রা ফিল্ট্রেশন। আফটার আল্ট্রা ফিল্ট্রেশনের পর কি হয় সেটা হচ্ছে রিঅ্যাবজর্পশন। এবার ঢুকবো রিঅ্যাবজর্পশন।